শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী আধুনিক কবি শঙ্খ ঘোষকে আমরা সদ্য হারিয়েছি। তোমরা সবাই জানো। ওনার আত্মার শান্তি কামনা করে তাই আজকের এই ভিডিও আমি শুরু করছি। আমি তোমাদের আধুনিক বাংলা সাহিত্যের কাব্য কবিতার ধারা এইটা আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে আমি বিহারীলাল, তারপরে নবীনচন্দ্র, হেমচন্দ্র, মধুসূদন এদের সম্বন্ধে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি শুরু করব রবীন্দ্র কাব্যধারা প্রসঙ্গে। আমি জানি তোমরা এখন সবাই খুবই চিন্তার মধ্যে আছো, কিন্তু এখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, তোমরা সবাই জানো। তোমাদের মধ্যেও দুশ্চিন্তা কাজ করছে, পরীক্ষা হবে কি হবে না এসব নিয়ে। কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। ঘরে বসে এখন কিছুই করার নেই, তাই তোমরা তোমাদের পড়াশোনা মন দিয়ে চালিয়ে যাও। তাহলে আজকে শুরু করি রবীন্দ্র কাব্যধারা নিয়ে। এগুলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসে, তাই আমাদের 150 শব্দের মধ্যে এর উত্তরগুলো করতে হবে। আর তোমরা জানো যে সুবিশাল রবীন্দ্র কাব্য সাহিত্যকে 150 শব্দে লেখা খুবই কঠিন। কম বেশি 150 শব্দে, একটু বেশি হয়ে যাবে 150 শব্দে, কিন্তু তাও আমাদের বেশি লেখা যাবে না, মোটামুটি একটু ছুঁয়ে ছুঁয়ে আমাদের যেতে হবে। সুবিশাল ও বৈচিত্র্যময় রবীন্দ্র কাব্যধারা সম্পর্কে কিছু বলতে গেলে তার নির্দিষ্ট শব্দ সংখ্যা দ্বারা বলে শেষ করা যাবে না। আমরা জানি যে বালক রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন। শৈশবেই তার মধ্যে কবিতা শক্তি জেগে উঠেছিল। বিপুল রবীন্দ্র কাব্যধারাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমেই আসছি সূচনা পর্বে। 1878 থেকে 1881 সালের মধ্যে যে কাব্যগুলো রচিত হয়েছিল। রবীন্দ্র কাব্য পরিক্রমার প্রথম 3 বছরের কে শৈশব বা সূচনা পর্ব আখ্যা দেওয়া যেতে পারে। এই পর্বের রচনাগুলি হল কবি কাহিনী, ভগ্ন হৃদয়, শৈশব সঙ্গীত। সূচনা পর্বের অধিকাংশ কাব্যই রোম্যান্টিক, গীতিধর্মী ও উচ্ছ্বাসপূর্ণ আখ্যান কাব্য। সূচনা পর্বের কাব্যগুলি অনুকরণ ও অনুসরণ, যেখানে আমরা পাচ্ছি বিহারীলালের কে অনুসরণ করা হয়েছে সে দেখতে পাই। তারপরে দ্বিতীয় পর্বে আসছে উন্মেষ পর্ব। 1882 থেকে 1886 সাল পর্যন্ত রচিত কাব্য এই পর্বের অন্তর্গত। রোম্যান্টিক ভাবাবেশ থেকে বেরিয়ে এলেন কবি। এই পর্ব থেকে তার কাব্যধারা যথার্থ বিকাশ শুরু হলো। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, পরী ও কোমল এই পর্বে রচনা। রবীন্দ্রনাথের নিজস্বতার পরিচয় এই পর্বে পাওয়া যায়। রবীন্দ্রকাব্যের বৈশিষ্ট্য ধরা পড়ে। তোমাদের কাছে যদি সঞ্চয়িতা থাকে তাহলে তোমরা সঞ্চয়িতা খুলে দেখতে পারবে। যেমন নিঝড়ের স্বপ্নভঙ্গ, যেখানে কবি লিখছেন যে আজিও প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। আবার প্রভাত সঙ্গীতে লিখছেন হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। কবির মনে নিঝড়ের স্বপ্নভঙ্গ হলো। তিনি হৃদয় অরণ্য থেকে বেরিয়ে জগতের সঙ্গে মিলিত হলেন। তারপরে আসছে ঐশ্বর্য পর্ব। রবীন্দ্রনাথ 30 থেকে 35-এর মধ্যে লেখা এই পর্বের অন্তর্গত কবিতাগুলি। এই পর্বটি সর্বশ্রেষ্ঠ, কারণ ঐশ্বর্য পর্বে রবীন্দ্রনাথের কবি প্রতিভার ঐশ্বর্যময় প্রকাশ ঘটে। মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি এগুলো। মানসী 1890 সালে, সোনার তরী 1894 সালে লেখা হয়েছিল। কবির সৌন্দর্য চেতনা, নিসর্গ প্রকৃতির সঙ্গে একাত্মতা, বিশ্বানুভূতি প্রকাশ, কবির জীবন দেবতার স্বরূপ উদ্ঘাটন এই পর্বে ঘটেছে। কবির রোম্যান্টিক জীবন উপলব্ধি, কবিচিত্ত সোনার তরীর পিছনে ছুটে চলেছে নিরুদ্দেশ যাত্রায়। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরী।
সোনার তরীর এই জীবন জিজ্ঞাসায় চিত্রাকাব্যে ধরা দিয়েছে কবির জীবন দেবতা রূপে। সোনার তরীর অনিশ্চয়তা রহস্যময় জগৎ অতিক্রম করে কবি পরম ঐশ্বর্য ও নিশ্চয়তা জগতে উপনীত হয়েছেন। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, অথবা অন্তর মাঝে তুমি শুধু একাকী, তুমি অন্তর যামিনী। চতুর্থ আসছে অন্তর্বর্তী পর্ব। কথা, কাহিনী, খনিকা, নৈবেদ্য, স্মরণ, শিশু, কল্পনা, খেয়া এই পর্বের রচনা। অন্তর্বর্তী পর্বে প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি আকর্ষণ লক্ষ্য করা যায়। ঈশ্বরের প্রতি শান্ত, সমাহিত ও ঐকান্তিক অনুরাগের ছবি, সব রকম সংস্কারমুক্ত সত্য ধর্মের উপলব্ধি। একদিকে যেমন দূরে, বহু দূরে উজ্জয়িনীপুরে নিশীত রাত্রে অন্ধকারে পূর্বজন্মের প্রিয়ার সন্ধান করছেন, তেমনি অন্যদিকে ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, অবারিত প্রাণের আবেগকে তিনি প্রকাশ করছেন। কবির ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গেছে, স্ত্রী বিয়োগ, অনেক কাছের মানুষের মৃত্যু কবিকে বিচলিত করেছে। স্ত্রী বিয়োগ ভরা শোককাব্য স্মরণ, যেখানে জীবন সঙ্গিনীকে নিয়ে মৃত্যুর মধ্যে তিনি খুঁজে পেয়েছেন জীবন সঙ্গিনীকে, মৃত্যু সত্য এবং সেই সত্যের উপলব্ধি এই কাব্যে লেখার মধ্যে ফুটে উঠেছে। পঞ্চম হচ্ছে গীতাঞ্জলি পর্ব। রবীন্দ্রনাথের নিজস্ব আধ্যাত্ম চেতনার প্রকাশ। এই পর্বের অধিকাংশ রচনায় গান। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি এই পর্বটিকে একত্র করে, তিনটিকে একত্রিত করে হচ্ছে গীতাঞ্জলি। কবি বুঝতে পেরেছেন যে কর্ম, চাঞ্চল্য ও আনন্দ উপভোগী সব নয়, জীবনে দরকার আধ্যাত্ম সাধনা, না হলে জীবনের পূর্ণতা আসে না। এরপরে আসছে বলাকা পর্ব। বলাকা, পলাতকা, পূরবী, পরিশেষ এই পর্বে সংস্কার মুক্তি ও গতির বাণী। কবি যৌবনকে বন্দনা করেছেন। প্রবহমান মুক্তক ছন্দে রচিত যা কিছু জীর্ণ পুরাতন তা ঘুচে গিয়ে যৌবন বা জীবনের জয়গান করাই কবির উদ্দেশ্য। গদ্য ও পদ্য ছন্দের নতুন পরীক্ষা নিরীক্ষা হয়েছে এই পর্বে। তারপরে পুনশ্চ পর্ব। পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী গদ্য ছন্দের সৃষ্টি, গদ্য কবিতার পর্ব। অন্তঃপর্বে সেজুতি, আকাশপ্রদীপ, নবজাতক, সানায়, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে জীবন সায়ান্নে উপনীত হয়ে কবির জীবন, মৃত্যু ও বিশ্বজগৎ সম্বন্ধে গভীর উপলব্ধি প্রকাশ ঘটেছে। জীবনে নানা উপলব্ধি, রোগ জর্জরিত হৃদয়ে মৃত্যুর হাতছানি শুনতে পাচ্ছেন, কিন্তু মৃত্যুকে উত্তীর্ণ করে নিজের জীবনবোধের স্বরূপ উদ্ঘাটন। এ দুর্লভ মধুময় পৃথিবীর ধূলি অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। এইটা একটু ছোট করে তোমাদের জন্য আমি বলে দিলাম, তোমরা অবশ্যই তৈরি করবে। আর আরও যদি শব্দসীমা বেড়ে যাবে, নয়তো অনেক কিছুই এখানে দেওয়া যেত, যেমন বলাকা, পুনশ্চ পর্ব থেকেও যদি কোনো তোমরা কবিতার লাইন তুলতে পারো তুলবে, গীতাঞ্জলি পর্বেরও কিছু লেখা দিতে পারো, সেখানে সবই গান আছে, যেমন আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ ধুলার পরে তুমি নবরূপে এসো প্রাণে, কিংবা রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি, এইগুলো গীতাঞ্জলি পর্বে। এইরকম আরও তোমরা লিখতে পারো, কিন্তু তোমাদের এটা তৈরি করতে হবে, শব্দসীমা দেখে তোমরা এগুলো তৈরি করবে, মোটামুটি একটা শব্দসীমার মধ্যে তৈরি করতে হবে। এবার আসছি কাজী নজরুল ইসলামের কবি প্রতিভা নিয়ে। 1898 থেকে 1976। বিংশ শতাব্দীর তৃতীয় দশকে বীরত্বপূর্ণ রুদ্রভাবের কবিতা নিয়ে বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের আবির্ভাব। বাংলা সাহিত্যে দুরন্ত ঝড়ের মতো তার আবির্ভাব ঘটে। তার ব্যতিক্রমী লেখা প্রবল আলোড়ন ও অভিনবত্বের সূচনা করে। রবীন্দ্রযুগের প্রেম আধ্যাত্মবাদ পূর্ণ শান্ত রসাশ্রিত কাব্য রচনাকে অতিক্রম করে সামরিক হুঙ্কার দিয়ে কাব্য প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন নজরুল। তোমরা জানো যে উনাকে হাবিলদার কবিও বলা হতো। ধূমকেতুর মতো আগমন নিয়ে যৌবন ধর্মের অতিরিক্তে তিনি পাঠকবর্গকে আচ্ছন্ন করে ফেললেন।
স্বয়ং রবীন্দ্রনাথ যৌবনমূর্তি নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন। তার কাব্য ও গানে ছিল বীর্যবান প্রাণবর্ণী, যা জরা মরণ ব্যাধি স্থবিরতায় বজ্রাঘাত করে যৌবনের গলায় পড়িয়েছে বড় মাল্য। বাংলা সাহিত্যে যার দৃষ্টান্ত বিরল। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম শুরু হয় তার। শিক্ষা অসমাপ্ত রেখে সামরিক বাহিনীতে যোগদান। সেনাবাহিনীতে থাকাকালীন প্রথম কবিতা মুক্তি 1919 খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে মুসলিম ভারত পত্রিকায় প্রকাশিত হয় তার বিদ্রোহী কবিতা। এই কবিতা বেরোবার পর পাঠক মহলে তার লেখা জনপ্রিয় হলো। একে একে বেরোতে লাগলো অগ্নিবীণা, বিষের বাসি, ছায়ানট, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, সন্ধ্যা, প্রলয় শিখা। যে কোনো রকম অত্যাচার, তা সাম্রাজ্যবাদী শাসকের অন্যায় শোষণ, সাম্প্রদায়িক ভেদাভেদ নজরুলকে স্থির থাকতে দেয়নি। তার কবিতা ও গানে সর্বত্র বিদ্রোহের সুর পরিলক্ষিত হয়। তার জ্বালাময়ী লেখনী স্পর্শে ব্রিটিশ সরকারও নড়ে উঠেছিল। এর জন্য নজরুলকে কারাবরণও করতে হয়েছিল, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তাই তো তার কণ্ঠে ধ্বনিত হয়েছে, তবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। নজরুলের কবিতার বিদ্রোহ বীর্যের যে হুঙ্কার, তা তার কবি মনের রোম্যান্টিকতারই প্রকাশ। তিনি শুধুই বিদ্রোহের কবি নন, তিনি প্রেমের কবি, ভক্ত কবি। প্রেম আর প্রকৃতির অদ্ভুত মনোরম সমাবেশ, তাই তার বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কবিতাটিতে ফুটে উঠেছে। বিদায় হেমোর বাতায়ন পাশে নিশীথ জাগার সাথী, ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি। আজ হতে হলো বন্ধ আমার জানালার ঝিলিমিলি, আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি। আবার রাজনৈতিক চেতনা ও বিদ্রোহের দীপ্তি, হিন্দু মুসলমান ভ্রাতৃত্বের কথা, সাম্যবাদ, কৃষক শ্রমিকের সমর্থনে এবং শোষকের বিরুদ্ধে তার কবিতাগুলি মানুষের মুখে মুখে ফেরে। কারণ কবি মনে করেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মনুষ্যত্বের লাঞ্ছনা কবি মেনে নিতে পারেননি। তাই তো আমার কৈফিয়তে তিনি বলেছেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। সাম্যবাদী, ফরিয়াদ, কুলিমজুর, আমার কৈফিয়ত কবিতায় শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের জন্য কবির লেখনী গর্জে উঠেছে। শিশু মনের উপযোগী কবিতা ও গানও তিনি রচনা করেছেন। লিচুচোর, সাত ভাই চম্পা, খুকি ও কাঠবিড়ালি। চিরবিদ্রোহী মানুষটির অন্তরে ভক্তির অনবদ্য প্রকাশ দেখা যায় তার শ্যামা সঙ্গীত ও ইসলামী গানের মধ্যে। আগমনী বিজয়ের গান, গজল, মারিফতি, মুর্শিদি, ঠুংরি, ভাটিয়ালি, প্রায় সব ধরনের গান তিনি লিখেছেন ও সুর দিয়েছেন। প্রেমের গজল গান তার অনবদ্য সৃষ্টি। নজরুল গীতি অত্যন্ত জনপ্রিয়। পরিশেষে বলা যায় যে দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন কবি। জীবনমৃত অবস্থায় কেটেছিল তার শেষ কবছর। বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। বাঙালি পাঠক কিন্তু তার জীবনের এই করুণ পরিণতিকে মেনে নিতে পারেননি। এই অবধি লিখলেই হবে তোমাদের নজরুল সম্পর্কে। এরপরে আসছি জীবনানন্দ। রবীন্দ্র দত্তর কবি হিসাবে জীবনানন্দ দাশের কাব্যচর্চার বর্ণনা। তোমাদের টেক্সট পাঠ্য বইয়ে দেখবে পরপর আছে, আমি সেইভাবেই যাচ্ছি। রবীন্দ্র দত্তর যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবি। জন্ম 1899 খ্রিস্টাব্দে। প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালো 1927। তারপর একে একে ধূসর পাণ্ডুলিপি 1933, মহাপৃথিবী 1946, সাতটি তারার তিমির 1948, রূপসী বাংলা 1957, বেলা অবেলা কালবেলা 1961 প্রকাশিত হয়। রবীন্দ্র পরবর্তীকালে বাংলা কবিতাকে যিনি সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছেন তিনি হলেন জীবনানন্দ দাশ। তার কাব্যে একদিকে যেমন প্রকৃতির রূপ উদ্ঘাটিত হয়, তেমনি আরেক দিকে আছে পরাবাস্তবতা ও সমাজ আর ইতিহাস চেতনা।
মৌলিক বিষয় কল্পনা, চিত্রকল্প প্রয়োগ ও অভিনব শব্দভাণ্ডার তার কাব্যের বৈশিষ্ট্য। পরাবাস্তবতা কি না অতীত, বর্তমান ও ভবিষ্যতে যা বাস্তব তাই হলো পরাবাস্তব। এক জটিল অস্থির ভঙ্গুর অবসাদগ্রস্ত সময়কালে জীবনানন্দের আবির্ভাব। বিশ্বযুদ্ধ পরবর্তী মানুষের জীবনে নেমে এসেছে গভীরতম অন্ধকার, যেখানে ভালোবাসা নেই, আছে শুধু অবসাদ, যেখানে মানুষ মানুষেরই ঘাতক। তাই তার কবিতায় আমরা দেখি অন্ধকার বারবার ফিরে ফিরে আসে। তার কবিতার নামকরণও কিন্তু অন্যরকম, যেমন অন্ধকার থেকে, ক্যাম্পে, শিকার, ঘোড়া ইত্যাদি। মৃত্যুর আগে, শকুন, বিড়াল, বুনো হাঁস, এগুলো তার এইসব নাম দিয়ে তার কবিতা। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা হলো বনলতা সেন। সাধারণভাবে একটি প্রেমের কবিতা, রোম্যান্টিক কবিতা। যদিও কবি এখানে ইতিহাস সচেতন, সময় চেতনা এখানে পরিস্ফুট হয়েছে। অতীত ইতিহাসে দরজায় দরজায় কবি ঘুরে বেরিয়েছেন। গ্রীস, মিশর, বিম্বিসার, অশোকের কথা আছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। যুগ যুগ ধরে প্রবাহিত জীবনের উপলব্ধি, বিম্বিসার, অশোকের ধূসর জগতে, যেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। ঘুরতে ঘুরতে ক্লান্ত কবিকে শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনানন্দের কাব্যে আমরা অসাধারণ উপমা প্রয়োগ ও চিত্রকল্প প্রয়োগ দেখতে পাই। যেমন আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের রঙের মতো কোমল নীল, চারিদিকের পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। এই রকম উপমা বাংলা কবিতা এর আগে দেখা যায় না। মোরগ ফুলের মতো লাল আগুন, উটের গ্রীবার মতো কোনো নিস্তব্ধতা এসে, পাখির নীরের মতো চোখ তুলে, এইসব উপমা চিত্রকল্প অসাধারণ। তার কবিতার শব্দ প্রয়োগও অভিনবত্বের দাবি রাখে। ঠ্যাং, গারল, গ্যাস ল্যাম্প, ডাইনামো, গালা, এইগুলো শব্দ প্রয়োগে পরিবেশের প্রভাব, জটিল যুগে আবির্ভাব, যুদ্ধোত্তর পৃথিবীতে মানুষের অস্তিত্ব সংকট, তাই শব্দ চয়নে কবি অত্যন্ত রূঢ় এবং বাস্তব। একটি মোটর কার গারলের মতো গেল কেসে, অস্থির পেট্রোল ঝেড়ে, দূষিত শহরের ছবি এখানে ধরা পড়েছে। জীবনানন্দের প্রধান পরিচয় প্রকৃতিপ্রেমী কবি বলে। রূপসী বাংলা কাব্যগ্রন্থে তার এই প্রকৃতি প্রীতি ধরা পড়েছে। গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য, বিভিন্ন গাছ যেমন হিজল, ডুমুর, কদম এর কথা আছে। পাখি, শালিক, দোয়েল, মাছরাঙা, খঞ্জনা, বক, শঙ্খচিল, কোকিল, ফিঙে, ঘুঘু। প্রাণী, পেঁচা, ইঁদুর, সাপ, ফড়িং, ব্যাঙ, বোলতা, শামুক। ফুল আছে অপরাজিতা, চালতা, কাশ, চাপা। নদী, গাঙুর, পদ্মা, জলঙ্গি, কর্ণফুলী প্রভৃতি নদীর কথা আছে। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। বাংলার চিরন্তন প্রকৃতি দৃশ্য ধরা পড়েছে। জীবনানন্দ আধুনিক কবি। আধুনিক কবিতার বৈশিষ্ট্য, মৃত্যুচিন্তা তার কাব্যেও স্পষ্ট। অন্ধকার তার বড় প্রিয় ছিল। তার জীবনের চেয়ে সুস্থ মানুষের নিভৃত মরণ, এই কথার মধ্য দিয়ে তার ব্যক্তিগত জীবনের কষ্ট ও সমগ্র সমাজের অবক্ষয় তাকে জীবনের থেকে মৃত্যুকে আপন করে নিয়েছিল। কিন্তু তিনি বাংলার প্রকৃতিকে বড় ভালোবেসেছিলেন। নিবিড় বন্ধনে তিনি জড়িয়ে থাকতে চেয়েছিলেন বাংলার প্রকৃতির সঙ্গে। বাংলার প্রতি ভালোবাসায় তার মৃত্যু চেতনাও ম্লান হয়ে গেছে। মৃত্যুর পরে নতুন দেহ নিয়ে বাংলায় বারবার ফিরে আসার কথা বলেছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। পরিশেষে বলা যায়, জীবনানন্দ শুধুই প্রকৃতির কবি বা নির্জনতার কবি ছিলেন না। তার শেষের দিকের কবিতা সমাজ মনস্কতার পরিচয় পাওয়া যায়। যুদ্ধোত্তর পৃথিবীতে কবি হতাশা সেই সব কবিতায় পরিলক্ষিত হয়। অসুস্থ বিশ্বের রণ রক্ত সফলতার ভয়ঙ্কর পরিণতির কথা ভেবে তিনি শিউরে উঠেছিলেন। মানবদরদী কবি হিসেবে মানুষকে উদ্ধার বা পরিত্রাণের পথ না দেখিয়ে শুধুমাত্র কল্পনাবিলাসী হয়ে থাকতে তিনি চাননি।
তাই সমাজের চারপাশের ভাঙন, অসুস্থ মানসিকতা, সমাজের বিকৃত পরিবেশ দেখে তিনি আশাবাদী। তখনও তিনি স্বপ্ন দেখেন, তাই তো তিনি বলতে পারেন যে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যাবে, কিংবা তিনি বিশ্বাস করেন যে এই পথে আলো জ্বলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে জীবনানন্দ সম্পর্কে আলোচনা করে দিলাম। আর তোমাদের যেগুলো করতে হবে, এইখানে তোমাদের বইয়ে দেখো অবজেক্টিভের জন্য এগুলো একটু পড়ে রাখতে হবে। যদিও আমি অবজেক্টিভের একটা ভিডিও করে দিয়েছি, সেখানে আমি বলে দিয়েছি কি কি পড়তে হবে। জীবনানন্দ হয়ে গেল। তো এবার দেখো এইখানে আছে বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ বন্দির বন্দনা, এটা মনে রাখতে হবে। তারপরে বিষ্ণুদের চোরাবালি, এগুলো আমি অবজেক্টিভে বলে দিয়েছি কি কি করতে হবে। প্রেমেন্দ্র মিত্রের আছে প্রথম আর বেনামি বন্দর। আচ্ছা, তারপরে সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থ জন্য বিখ্যাত। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ছন্দের তৎপরতায় স্লোগানে সরল ভাষায় প্রতিবাদী কবিকণ্ঠ হিসাবে রাজনৈতিক জীবনযাপনের পাশাপাশি তিনি কবিতা লিখে চললেন। তারপরে 30-এর মননশীলতা, 40-এর সমাজ বিবেক মিশে গেছে শঙ্খ ঘোষের কবিতায়। বললাম সদ্য আমরা তাকে হারিয়েছি, বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি তার মৃত্যু। ব্যক্তিগত অনুভব আর প্রথম বিবেক নিয়ে শিল্প প্রগল্ভতা বা রাজনৈতিক প্রগল্ভতা থেকে সরে দাঁড়িয়ে মিতভাষ্যে কিন্তু দৃঢ় স্বরে কবিতা লিখলেন। ফলত 50 দশকের প্রধান কবির তকমা সরিয়ে ক্রমশই হয়ে উঠতে লাগলেন 20 শতক ও পরবর্তী সময়ের মহৎ কবি। পৃথিবীর নিহিত রহস্যের সন্ধানী, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাপরায়ণ, লৌকিক ধর্মকে আধুনিক কাব্যভাষ্যে প্রকাশ করেন অলোক রঞ্জন দাশগুপ্ত। কবিতার ফর্ম প্রধানত ভাষা নিয়ে দীর্ঘ পরীক্ষায় রত এই আধুনিক মরমী কবি। তারপরে আছে বুদ্ধদেব বসু, যে শুদ্ধ কবিতা ধারাকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই ধারায় লিখলেন অরুণ কুমার সরকার, নরেশ গুহ থেকে বিনয় মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, উৎপল কুমার বসুরা, সব আধুনিক কবি। নারী নিসর্গ কবিতা মিশে গেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায়। অন্যদিকে নির্বেদ বিতৃষ্ণা থেকে বেরিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা জীবনের ছন্দে আস্তিক্যবোধে বিধৃত। আর প্রকৃতির মগ্ন কবি অলোক সরকার আকর্ষণ বোধ করেন। তাহলে তোমাদের বাংলা কাব্য কবিতা ধারাটা হয়ে গেল। প্রথমে আমি তোমাদের ভিডিওতে বলে দিয়েছি কবিগান সম্বন্ধে, তারপরে আলোচনা করেছি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মধুসূদন, হেমচন্দ্র, নবীনচন্দ্র, বিহারীলাল, আর আজকে করে দিলাম রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ। এর পরের ভিডিওতে আমি করব বাংলা নাটক ও যাত্রা ধারা নিয়ে আলোচনা। তাহলে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সবাই এখন বাড়িতেই আছো, তাই তোমাদের পড়াশোনাই এখন করতে হবে, এতে তোমাদের সময়ও কেটে যাবে আর তোমাদের মনটাও ভালো থাকবে। তাই মন দিয়ে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শুনবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা লাইক করবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে।